টিনের চালে বৃষ্টি সেতার বাজছে, তারই নিচে দাঁড়ানো মানব মন করছে আনচান। রিমঝিম ছন্দে তুলছে বৃষ্টির ফোঁটা, ফুটো চাল দিয়ে বিন্দু বিন্দু হয়ে প্রবেশ করছে জল। স্যার সমগ্র সত্তা জুড়ে স্নিগ্ধ পবনের তীব্র ছোঁয়া, ভালো লাগার নিমজ্জিত, বিষাদের তিক্ততার ভরা প্রাণে হঠাৎ করে শান্তির আগমন। এমনি এমনি ঘটেনি, ঘটেছে। ওর পাশেই উপস্থিত সুদর্শন সুঠান দেহি গম্ভীর মুখ পুরুষটার জন্যে অন্ধকারছন্ন জীবনে আজ আলোকিত। তার কত বছর পর মায়ের পর তারই আপন কারো স্পর্শ পেল। কাঁপা কাঁপা হাতে বয়স্ক নানু মাথায় হাত বুলিয়ে দেওয়ায় কেঁদে বুকে জড়িয়ে ধরা সবটুকু যেন স্বপ্নর নিকট। সব থেকে ভাবিয়াছে অহমিকার আচরণ, কত নিঃস্বার্থ ছিল প্রতিটা কথা, এখনও কানে বাজছে। নানুর কক্ষে ওর দুহাত নিজের হাতে মুষ্টিবদ্ধ নিয়েছে অহমিকা। চক্ষু কঠোরে ছিল ঘোর অনুশোচনা, কণ্ঠে অপরাধের চাপ। নতজানু স্বরে বলো, তুমি আমার খালাতো বোন বলে আমি এতটা দুর্বল হচ্ছি না। আমি ভেঙে পড়ছি সত্যিকারের ভালোবাসা হারিয়ে। তুর্যর ভালোবাসা আমি বুঝিনি, অন্যের মিছের টানে নিজেকে বিলিয়ে করেছি। আর যতক্ষণে বুঝলাম তুর্য আমাকে চায় না, সে চায় তার পবিত্র সম্পর্ককে, তার স্ত্রীকে। তুমি ভাগ্যবতী শ্রেয়া। এ যুগে মানুষ স্ত্রী রেখে পরকীয়া করে বেড়ায়, ভালোবাসা মানুষকে গোপনে ঠকায়। সেই যুগে তুর্য একটা সম্পর্ককে টানে তোমাকে চেয়েছে। এখন ওর চোখের দিকে তাকালে কেবল তোমাকেই যেন দেখতে পাই। সত্যিকার ভালোবাসতে চেহারা, যোগ্যতা, সৌন্দর্য এসব লাগে না, লাগে হৃদয়। ভালো থেকো, বারবার এখানে এসো, অপেক্ষায় থাকবো। আমার শাস্তি, আমার অনুতপ্ততা আর প্রতিনিয়ত কুড়ে কুড়ে খাচ্ছে আমাকে। কয়েক পল নিস্তব্ধতা পার করে শ্রেয়া। মানুষ বদলায়, কেউ খুব বাজেভাবে প্রতারণা করে, বেইমানি করে, তা কারো পরিবর্তনে মিলে দুঃখের ছোঁয়া। বদলানোর অনেক রূপ থাকে। যদি এই পৃথিবীতে মানুষগুলো আজ গিটগিটের ন্যায় আবরণ বদল করে ভাঙে অন্য কারো হৃদয় যন্ত্র, সেই মুহূর্তে অহমিকা শক্ত করে জড়িয়ে ধরেও নির্বাক কাটে সময়। তৎপর চলে আসে তুর্যর সাথে। মাঝ রাস্তায় এসে বাধে বিপত্তি। গাড়ি নষ্ট হয়ে গিয়েছে, পাশে মেকানিক্যাল শপ, তাই তত একটা সমস্যা হয়নি। মেকানিক্যাল গাড়ি ঠিক করতে মগ্ন। সে আর কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে পাশে চাইতেই থমকে যায়। নজর আটকে গেল তুর্যর চাউনিতে। নিষ্পলক দৃষ্টি চেয়ে আছে, শরীর জুড়ে আনন্দ শুরু হলো ওর। তুর্য তীক্ষ্ণ বাঁকালো অদর কানিস। বলো, বইয়ের কি এই শ্রাবণ ধারাতে প্রেম পাচ্ছে, যেমন করে আমার পাচ্ছে? আপনা আপনি আলগা হয়ে গেলেও সে আর উষ্ট্রদর। বুকে ধুকপুকারি নিয়ে এলোমেলো দৃষ্টিতে আশেপাশে তাকালো ও। তুর্যর চাউনি পরক করে আফসোসের স্বরে বলে উঠল, শুনছে না বউ? বৃষ্টির আওয়াজে আমার কথার শব্দ মেকানিক্যালের কানে অবধি পৌঁছাবে না। এমনকি আমি তোমাকে কিস করলেও টের পাবে না। প্রমাণ দেখবে? চেয়ার চোখ জোড়া বড় সড়ো করে তাকালো। লজ্জায় ঈশা পিছিয়ে গেল দেহ, ঠোঁট নড়ে না। শব্দটুকু বের করতে যাবে তার পূর্বেই সমস্ত কায়া শিহরণ বয়ে যাচ্ছে। ছলাৎ ছলাৎ করে উঠে অন্তরস্থল, অচিরে হাত থেকে রক্তপাক গালে। তুর্য ধমকে ওঠে, তোমার হাতে দ্বারা আমার ঠোঁটের স্পর্শ মুছে গেলে ডাবল চুমু খাবো আমি, তাও একদম গভীরভাবে। হাত সরিয়ে সে অন্যদিকে মুখ ফিরিয়ে বিড়বিড় করল, মুছবো না? আপনার স্পর্শ কি মুছে ফেলার মতো? আপনি হলেন আমার জীবনের খুশির মাধ্যম। মেকানিক্যাল ছেলেটা রেনকোট গায়ে ছুটে আসলো। ভর সন্ধ্যের সময় চলছে মানুষজনের রাস্তায়। শ্রাবণ বর্ষণ হয়, সবাইকে কাঁথামুড়ি দিয়ে বাধ্য করছে। ছেলেটা কণ্ঠে ক্লান্তি, হাঁপানোর স্বরে কী যেন বলো। সে প্রথমে ঠিকঠাক শুনতে পায়নি। পরবর্তীতে ছেলেটা আবারও তরতর গলায় বলল, গাড়ি ঠিক।
তুর্য ওয়ালেট বের করে ছেলেটার টাকা জুটিয়ে দিল তৎক্ষণাৎ। নির্ধারিত টাকা থেকে আরও বাড়িয়ে দিল। খুশি ঝিলিক কলেজ পড়ুয়া ছেলের পরিশ্রমী মুখমণ্ডল। হাত ঘড়ির দিকে তাকালো সে। বড্ড দেরি হয়ে গিয়েছে। সন্ধ্যার প্রহরের পর নজরুল চৌধুরী উপস্থিত থাকতে বলেছে। শ্রেয়াকে নিয়ে ঝটপট গাড়িতে উঠে বসলো ছোট্ট টিনের ছাউনি থেকে বের হয়ে। একটি বিষয় নিয়ে খুঁতখুত করছে শ্রেয়ার মন। সেটা তুর্যর দিকে তাকিয়ে মিহিকণ্ঠে আওড়ালো, একটা কথা বলি। তুর্য সায় দিল সঙ্গে সঙ্গে। বলো। শ্রেয়ার সাহস পেল, মনের জোর পেল। মনের কথা আর অব্যক্ত রাখে না। বলে বসে, আমার মনে হয় আরিয়ানা আপু নিজেকে যেমন দেখান উনি তেমন না। কিছু একটা আছে। ওনার লোভ নেই। থাকলে তিনি বাড়ি ছেড়ে ভাইয়াকে নিয়ে একা থাকতেন না। আমি খেয়াল করেছি ভাইয়াকে খুব ভালোবাসেন ভাবি। শুধু নিজের করে একান্ত রাখতে চান, যাকে ওভার পজিটিভনেস বলা হয়। ভাবির মেন্টালিটি প্রবলেম আছে কিনা জানি না। তোয়াস ভাইয়ার সাথে তো আপনার কথা হয়। আপনি কিছু জানেন? অনেক কিছু জানি। সেই জানাতেই আজ ভাইকে চৌধুরী বাড়িতে আনা। আমি ভাইকে নির্দোষ মনে করি না। মিসেস আরিয়ানা পসেসিভ হতে পারে কিংবা মানসিক দিক থেকে বিক্ষিপ্ত, তাই বলে ভাইকে কি তেমন না। কিন্তু পরিবারটাকে এক করার আমার কর্তব্য মনে করি আমি। ছেলে হিসাবে বাবাকে কি দিয়েছি, হাজার লাখ টাকা ইনকাম করে দিলেও বাবা মায়ের ঋণ আমি শোধ করতে পারবো না। কিন্তু যেটা করলে তারা প্রকাশিত না হোক, মনে মনে তৃপ্তি পাবে, সেটা আমি করব। বাবা আজ যখন অভিমান প্রকাশ করুক, তিনি মনে প্রাণে চেয়েছিল তোয়াস ভাই চৌধুরী বাড়িতে ওনার চোখের সামনে থাকুক। শ্রেয়ার কণ্ঠে ভারী বিস্ময়। প্রশ্ন করল, সত্যি ভাবি মানসিকভাবে বিক্ষিপ্ত? তুর্য গম্ভীর কণ্ঠে প্রত্যুত্তর করল, হ্যাঁ। মিসেস আরিয়ানার বাবা 2 বিয়ে করেছেন। প্রথম মা মারা যায় হুট করে, জ্বর আসে। দীর্ঘদিন জ্বরে ভুগে বিনা চিকিৎসা মারা যান। এতে ওনার বাবা অবহেলিত ছিল, বউয়ের প্রতি টান ছিল না বলেই চলে। তারপর বাবা দ্বিতীয় বিয়ে করলে আমাদের সমাজ অহরহ যা দেখা যায় সেটা শিকার হন তিনি। 6 বছর বয়স থেকে দিন রাত সৎ মায়ের অত্যাচার। ওনার 12 বছরের মাথায় বাবা ও সৎ মায়ের দুজনের অ্যাক্সিডেন্টে প্রাণ হারায়। সাথে 3 বছরের ছোট্ট ভাই, সৎ ভাই। কিন্তু একটা ভীত ভয় ভয়ঙ্করভাবে নিজের মধ্যে পোষণ করেন তিনি, এবং তা হলো সৎ মা মানে খারাপ। বলতে গেলে এটা ওনার মানসিক রোগে পরিণত হয় সেই থেকে এমন। যেদিন জেনেছে তোয়াস ভাইয়ের সৎ মা আছে, সেই দিন থেকেই একটু একটু করে তাকে আলাদা করে ফেলছে, ভয় পেতে ভাইকে হারানোর। ভাবছেন আমরা সবাই খারাপ, কেউ তোয়াস ভাইয়ের আপন না। তার জন্য শুধু ভাইকে আপন ভেবে সব থেকে আলাদা করে ফেলা। মিসেস আরিয়ানার ভাষা যাকে বলে আলগে রাখা। ভয় মানুষের মনে এমনভাবে বাসা বাঁধতে পারে, সত্যিই তো মুদ্রার এপিটোপিট থাকে। আরিয়ানা ভীতিটা ভুল না, তবে ওর ভীতি কয়েকজনের সুখ কেড়ে নিয়েছে। বাবা মা ছেলের মধ্যমণি তুলেছে দেয়াল। অস্ফুট নেড়ে উঠল শ্রেয়ার 2 উষ্ট। জিজ্ঞেস করল, আপনি এসে কবে জেনেছেন? তুর্য রাগে মাথা গরম হয়ে উঠল। এই মেয়ে কি দেখছে না সে ড্রাইভ করছে, সাদে কি গাদি বলে? রাগ সংবোধন করে দাঁতে দাঁত চেপে বলল, এটাই আপনার প্রশ্ন, শেষ উত্তর দেব। এরপর আমার ড্রাইভ করা অবস্থার একটা প্রশ্ন করলে সোজা হামলা। শ্রেয়া শুকনো ঢোক গিলল। তুর্য এক পলকে রোষপূর্ণ চক্ষুদয়ে চাউনি পড়ে ওর কম্পনরত উষ্টে। প্রশ্ন করবেন না আর? একদম না। কর্ণধারে ভারী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়। তোয়াস ভাইয়া কানাডা গিয়ে আস্তে ধীরে বুঝতে পারে মিসেস আরিয়ানা এই বিষয়টা নিয়ে বিয়ের আগ ধরতে পারেনি। ভাইয়া পারবেই বা কীভাবে? তখন তো আর আরিয়ানার মায়ের মুখোমুখি হয়নি। সে ভিতরকার সেই ভীতি জেগে উঠবে। পরে সাইকিয়াট্রিস্ট দেখানো হয়। এখন আগে থেকে কিছুটা নর্মাল, তবে ওনার ভালোবাসা ভয়ঙ্কর বলতে হবে। ইস, আমার বউটা যদি এমন হতো। শেষমেশ তুর্য ফিচেল মাখা স্বরে লাজুক হাসে। শ্রেয়া ও ভালোবাসে,
মারাত্মকভাবে ভালোবাসে। তার মানে এই নয় আপনজন থেকে দূর করে রাখবে। মনে মনে ঠিক করে নিল আরিয়ানাকে বুঝাবেও, যত্ন করে বুঝাবে, ওর অতীত বলবে। আপনজনের সান্নিধ্য কত মধুর সে সেটাই মর্মার্থ বিশ্লেষণ করবে। মাঝে মাঝে একজন ঠিকই বুঝে দাতার অভাবে মানুষের অনেক ভুল ঠিক মনে হয়। পৃথিবীতে সকল মানুষের পারফেক্ট হয় না। ড্রয়িং রুমে বসে আছে সবাই। বৃষ্টির মাথা নিয়ে আসতে হলো উকিল সাহেবকে। উকিল সাহেব আবার নজরুল চৌধুরী বন্ধু বলে কথা, তাই এক ডাকে কাগজপত্র তৈরি করে চলে এলেন। মেহেরিনা রুম ছেড়ে বেরিয়েছেন। ত্রিহা সাথে হাতে হাতে নাস্তা রাখছেন। উকিল সাহেবের সামনে কাতর দৃষ্টিতে মায়ের দিকে তাকালো তোয়াস। তখনও চেয়ে পারেনি দরজার একটা টোকা দিতে, মায়ের সম্মুখে হতে। কি বলে ক্ষমা চাইবে, কিভাবে শুরু করবে কথা? আদৌ সে কি মেহেরিনা চৌধুরীর সামনে দাঁড়ানোর যোগ্যতা রাখে? অভ্যন্তর জ্বলছে তার, পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে সকল অনুভূতি। মেহেরিনা একবারও ফিরে তাকায়নি তার ছেলের দিকে। সূর্য কাপড় পাল্টে ভেজা চুল হাত বুলাতে বুলাতে নেমে আসলো তার পিছন পিছন শ্রেয়াও পিউ। যেহেতু সম্পত্তি ভাগ, তাই নজরুল চৌধুরী আদেশ মোতাবেক সবাই আছেন। আরিয়ানা ওপর থেকে চেয়ে আছে। এই সংসার, এই বাড়ি একটা ইট ওর চায় না। তোয়াশকে জোর করে নিয়ে এসেছে। ও শুধু তোয়াশকে নিয়ে, তিয়াশাকে নিয়ে সুন্দর ছোট্ট একটা পরিবার চায়। সবাইকে ভয় হয়, সারাক্ষণ মনে হয় তোয়াশ তিয়াশাকে ছিনিয়ে নিবে সবাই। সোফায় বসে তুর্য তার মতামত রাখলো। বলো, আমাকে ততটুকু সম্পত্তি দিলে চলবে যতটুকু দিলে আমি, আমার বউ, ভবিষ্যৎ বাচ্চা কাচ্চা মাথা গুজার ঠাঁই হবে। বাকি সব আয়ুষ ভাইকে দিয়ে দিন। হিসেবে আয়ুষ বেশি পাও না, কারণ চাচার ভাগেরটা অংশীদার কেবল সে, আর আমার অংশে থেকে ভাইকে বেশি দিন। আয়ুষ হেসে উঠল। হেসে বলল, আমি রাক্ষস না ভাই, কোনো মতে লেকচারের চাকরিটা করে যেতে পারলেই চলবে। তোয়াশ ভেঙে পড়ে ভিতর থেকে। সহ্য হচ্ছে না ভাগ বন্টন। সোফায় ছেড়ে দাঁড়িয়ে বহু কষ্টে বলে উঠল, আমাকে তোমার থাকতে দিলেই হবে বাবা, সম্পত্তি লাগবে না, এসব ভালো লাগছে না আমার। পরক্ষণে মেহেরিনার সামনে গিয়ে দাঁড়ায়। মৃদু হাসলেন মেহেরিনা, বলেন, নিয়ে নাও। তোমার যদি আমার উপস্থিতি খারাপ লাগে আমি চলে যাব, তবুও থাকো এখানে। অশ্রুর কণা দলা পাখির স্বর্ণালী রোধ করে বসে তোয়াশের দৃষ্টি হয় নিচু। মিনিট কয়েক কাটতেই সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে থেমে থেমে ক্রন্দন মিশ্রিত গলায় বাক্যগুলো উচ্চারণ করে। তোমার কাছে ক্ষমা চেয়েও আমি শান্তি পাবো না মা, শুধু ভুলে কখনো ক্ষমা হয় না। অনুশোচনা নিয়েই আমি তোমাদের সাথে থেকে শান্তি ভোগ করতে চাই। মা ডাক মধুর, আমাকে জন্ম না দিলেও যেমন আপন করে বড় করেছ, তেমনি আরিয়ানাকেও আল্লাহ সেই পরিস্থিতি ফেলেছে। ও হয়তো অসুস্থতার জন্য এখনও পুরোপুরি বুঝে উঠতে পারেনি, কিন্তু সেও জন্ম না দিয়েও মা নিজের অন্যায় বোঝার জন্য। এর থেকে সুন্দর আর কি হতে পারে? তরতর করে গরম নোনতা জল নেমে গেল আরিয়ানার কপল বেয়ে। শ্রেয়াসহ সকলে স্তব্ধ। কি বলছে তোয়াশ? মেহরিনার কণ্ঠ থরথর করে কেঁপে ওঠে, গলা ভেজা ভেজা ভাব, চোখে চাউনিতে দ্বিধা, অসহায়ত্ব। তিনি কখনো এমন চায়নি। এমনকি আজ অবধি মনে মনে একটা খারাপ ভাবনা আনেনি তোয়াশের জন্য, বরঞ্চ প্রাণ ভরে দুহাত তুলে শুধু তার মঙ্গল কল্যাণ চেয়ে গিয়েছে। এ বাড়িতে পুনরায় ভরে উঠুক তা চেয়েছে। নজরুল চৌধুরী মুখের দিকে আর চোখে তাকালেন। তার মুখভঙ্গি স্বাভাবিক নয়, প্রবল উত্তেজনা, চিন্তা স্পষ্ট। মেহেরিনা সাবলীন গলায় বলেন, তিতিশার তো আরিয়ানার মেয়ে। আরিয়ানার মেয়ে, কিন্তু ওর গর্ভ থেকে জন্ম নেয়নি। তিতিশা সারোগেট বেবি। মিসক্যারেজের পর জটিলতা দেখা দেয় আরিয়ানার। ডাক্তার জানান আরিয়ানার গর্ভ বেবির জন্য উপযুক্ত নন, এতে অন্তত রিস্ক। তাই অন্য মাধ্যমে বেবি নিতে বাধ্য হই আমরা। সবার বাবা মা হতে চায়, আমরাও চাই। সে কারণেই স্যারোগেট পদ্ধতি ব্যবহার করি। তিতিশা আরিয়ানের মেয়ে, কিন্তু অন্যের গর্ভে জন্ম নেওয়া এটা পর হওয়ার মতো না। আমিও তো অন্য কারো গর্ভের, তবুও তুমি আমাকে আপন করেছ। তিতিশার বেলায় ঠিক তা। আরিয়ানার মানসিক দিক থেকে অসুস্থ, সেটা আমি কানাডা যাওয়ার পর টের পাই। এখানেও দোষ নেই, সম্পূর্ণ অপরাধী আমি। একটা মেয়ে বললেই কেন আমি মায়ের স্নেহ ত্যাগ ভুলে তার মোহে ভেসে যাব?
তার মানে ঘাটতি আমার মাঝে রয়েছে। আমি এই বাড়ি ছেড়ে হাড়ে হাড়ে টের পেয়েছি আপনজনদের সাথে সম্পর্ক ছিন্ন করলে কতটা কষ্ট হয়। দয়া করে সম্পত্তি ভাগ করতে হবে না, আমাদের এই বাড়ির এক কোণে রাখলেই হবে মা। তবু আমার আর কিছু চাই না। কথাগুলো বলে তোয়াস নজরুল চৌধুরীর দিকে ছলছল দৃষ্টি মেলে ধরে পুনর্বার বলল, কিছু লাগবে না বাবা, শুধু শুধরানোর সুযোগটুকু দিলেই চলবে। আমরা আমাদের শাস্তি পেয়েছি। আরিয়ানা সুস্থ হয়ে সময় লাগবে, ওকে একটু সময় দিও। তোমরা ওর ব্যবহারে কষ্ট নিও না প্লিজ। তোয়াস নিজের কথা ব্যক্ত করে উপরে চলে এলো। দেখলো আরিয়ানা চক্ষু কঠোর জল নিয়ে ঠোঁটে ঠোঁট চেপে চেয়ে আছে, হাতের মুঠো পুরো রেখেছে ওনার কিছু অংশ। তোয়াসের বুকটা থপ করে উঠল। সে নিরুপায় ছিল, ভীষণ অসহায়। একদিন পরিবারের অন্যদিকে স্ত্রী আরিয়ানার কথা মোতাবেক তাকে সম্মান দিয়ে এই বাড়িতে এনেছে, তবু মেয়েটা থাকতে চাচ্ছে না। এখানে এসে বারংবার ভয়ে ভেসে যাচ্ছে, হারিয়ে ফেলার ভয়। ওর হাতটা ধরে রুমে নিয়ে এলো, দরজা লাগিয়ে ওকে বিছানায় বসালো। নিজে বসে নিচে বিছানায় তিতিসার নিশ্চিন্ত ঘুমের মগ্ন। যদি মেয়েটার ঘুম ভেঙে যায়, সে কারণবশত তোয়াস নিচু মোলায়েম স্বরে বলল, তোমাকে বুঝতে বুঝতে হাঁপিয়ে গেলাম, তবু আমি তোমাকে চাই। শুধু তোমাকে না, তোমার পরিবারকেও চাই। তুমি তো আমাকে খুব ভালোবাসো, বিশ্বাস করো আমাদের কেউ কেড়ে নিবে না, কেউ না। একবার তো তোমার জন্য সব ছেড়েছি, এবার না হয় আমার জন্য এখানে থাকো প্লিজ। আরিয়ানা নিরুত্তর, আঁখি পল্লব নড়ছে তীর তীর করে, হয়তো রোদন আটকানোর প্রশ্রয়। তোয়াস নিজে সুপুষ্ট হাতে বৃদ্ধামু আলতো, খুব আলতোভাবেই ঘষে দিল কোমরের ত্বকে, চোখের নিচে কালো অংশে। এই যে ওর সামনে মেয়েটা বসে আছে, একদিন হয়তো তারও আপনজনের সান্নিধ্য আশা ছিল, কিন্তু কিছু মারাত্মক নিকৃষ্ট ভীত ওর মনে মায়া ভালোবাসা অতল গভীরে ঢুকিয়ে দিয়েছে। এখন সে শুধু বুঝে নিঃস্বার্থ। এ তো লুকায়িত আছে ভালোবাসা, মমতা, কিন্তু মেয়েটা সেটা সম্পর্কের অবগত নয়। মেঝে ছেড়ে আরিয়ানার পাশে বসলো তোয়াস, ওর মাথাটা বুকে বাঁ পাশে ধরে বলল, একটু কষ্ট করো, তারপর দেখবে এত শান্তি পাচ্ছ যে নিজেই অবাক হয়ে যাবে। পুরানো তুমিকে দোষারোপ করবে, আগে কেন এমন ছিলে, কেন আপনজনদের সাথে থাকোনি তা ভেবে। পরিবারের সবাই নিকটস্থ। আরিয়ানার অসুস্থতার ব্যাপারটা খোলাখুলি করলো তুর্য, শুনে কেঁদে দিল মেহেরিনা। নজরুল চৌধুরী কেবল দীর্ঘ দীর্ঘ নিঃশ্বাস ফেলল। উকিল সাহেবকে বিদায় দিয়ে সবাইকে আদেশ করে গুরুগম্ভীরভাবে আটলেন কণ্ঠে জানালেন, সেই যে আরিয়ানার সাথে ভালো ব্যবহার করে, আগে বুঝলে হয়তো কিছুটা সুস্থ হতো এতদিনে সে, কিন্তু পরিস্থিতি কারোই অনুকূলে ছিল না। সে অত্যন্ত খুশি হলো শ্বশুরমশাইকে আদেশ শুনে। সেও চায় একটা মানুষ যতই খারাপ হোক তাকে একটা ভালো হওয়ার সুযোগ দেওয়ার, তাই বলে বারবার নয়, সেফ একবার। ফাতেমা চৌধুরী দুর্বল গলায় বলে উঠল, তোমার যা ভালো লাগে করো, তাও যদি ওই ডাইনি শোধরায়। নজরুল চৌধুরী নর্মকণ্ঠে হাঁক ছাড়লেন, আম্মা, আম্মা কি কথা কইবি না? তোমার মতো আমার ভিতরে এত দরদ নাই। মেহেরিনা ঠান্ডা গলায় বলো, তবু আপনি কিছু বলবেন না আম্মা, মেয়েটা ভালো ব্যবহার প্রয়োজন। বাহ, তুমি কইতেছ বউ, যাক তোমার মনটা নরম হইল। আসলে কি জানো, তোমার ছোট পোলা বউটা আস্থা মাখন, তার ভালো আচরণ এই বাড়ির সবাই তোমারও মন গলে গেছে। আজ আমার নিজের উপর গর্ব হইতেছে, এই মাইয়ারে তুর্যর্ব কইরাই না। তোমার পোলা বউ পাইয়া এত খুশি, এখন আমারে একটা ধন্যবাদও দিল না। তুজো ভুরু কুচকে তাকালো, অধর ঝুরে হাসি, ঠোঁট ক্ষীণ বাঁকিয়ে বলো, ধন্যবাদ ফাতু, আমার বউ বলতে হবে। নজরুল চৌধুরীর আয়ুষের বাবা মুখ লুকিয়ে হেসে উঠে গেল। মেহেরিনা ত্রিহা নিয়ে রান্নাঘরে গেল। দুপুরে তোয়াস খায়নি। ফাতেমা ভেংচি কাটল, না না, আপনার বউকে বলেন আর মিষ্টি হাতে আমার একখানা পান বানাইয়া খাওয়াইতে। রহিমার পাশ থেকে বলো, আম্মা আমি বানাইয়া দিই। রেগে মেগে উঠল ফাতেমা, তোরে বলছি। মৃদু হেসে সেয়া পানের বাটা আনতে চলে গেল। দুটো রসকসীন স্বর, সুযোগ আমার বউকে খাটানো, এই মহিলা পরিবর্তন হবে না। সকালে ড্রয়িং রুম ছাড়লেও ফাতেমা, রহিমা আর পিউ রয়ে
গেল খানিক সময় বাদে সে আসে পানের বাটা নিয়ে। ওকে আসতে দেখে ফাতেমা দ্রুত বলো, তাড়াতাড়ি আয় মাইয়া, ওর পিউ তুই আয়, দুজনে আমার দুই সাইডে বইয়া পড়, জরুরি কথা আছে তোগো লাগে। হত বিলম্ব নেত্রে একে অপরের পানে তাকিয়ে পিউ সিয়া দুজনে ফাতেমার দুপাশে বসে পড়ল। মোক্ষম সময় লুফে নিজের কথা পড়ল সে। ফিস ফিস করে বলল, সামনে লাইগা দুইজন কি ভাবছো পোয়াতি হইতে মন চায় না? আগে আমাদের নাতি শাশুড়িরা কত বুঝাইতো কেমনে জামাইয়ের আঁচলে বাঁধা যায়, কত কি। এখন তো দেখছি আপডেট যুগ, বিষম খেলেও ভাই। রহিমা কান পেতে শোনার চেষ্টা। ফাতেমা চৌধুরী যখন মিনমিন কর তখন সাথে বসা মানুষ বাদে কেউ শুনতে পায় না। লজ্জা চিহ্নরূপে রক্তিম প্রলেপ পড়ে শ্রেয়ার সমস্ত মুখশ্রীতে। নাকটা টকটকে লাল হয়ে উঠেছে। পিউ এখন হাসছে, মিটমিট হাসছে। ফাতেমা ব্যঙ্গ করলো, বলল, সরম হাসি বাদ দেন আপনারা, যা কইছে মন দিয়ে শোনেন। এই শ্রেয়া দিনে এক বাচ্চার মা হইয়া যাইতো, আমার সব নাতিনদের বাচ্চা কাচ্চা দেখা মরতে চাই আমি। পদ্ধতিবাদ, জামাই পটাইয়া মা হইয়া যাও দুজন। লজ্জা জলাঞ্জলি দিয়ে দিল পিউ তৎক্ষণাৎ। ফাতেমাকে দু হাতে বাঁধনে জড়িয়ে দিয়ে নির্লজ্জ আনন্দপূর্ণ গলায় ঈশা চেঁচিয়ে উঠল, আহা দাদি, আপনি একদম আমার ধারছেন। বাঁচতে লজ্জা রাখতে নেই, উপদেশ মেনে নিলাম। এখন হাবাগোবা চার চোখ লেকচারারকে পটিয়ে মা হয়ে যাব। কপাল চাপড়াতে অভিলাষ জাগছে শ্রেয়ার। এত ঠোঁটকাটা মানুষ ভিড়ে ও যে কেমন করে এলো, ব্যাপারটা অতীব বিস্ময়, অতীব